প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম টক। আপনাদের সাথে আছি আমি মিজান খন্দকার, আর আমার সাথে অতিথি হয়ে আসছেন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোশতাক ইবনে আইয়ুব। ডক্টর মোশতাক, আপনাকে স্বাগত টাইম টেলিভিশনের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনি তো সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে এসেছেন, তো ফিফথ হার্ভার্ড গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট, যেটা ক্যান্সার নিয়ে গবেষণা করে, তো এটা নিয়ে আমি শুরু করতে চাই। তারপরে আমরা আস্তে আস্তে আপনার কার্যক্রম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনি ফিফথ হার্ভার্ড গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট সম্পর্কে একটু যদি বলেন। ধন্যবাদ। এটা এবারকার আমার যুক্তরাষ্ট্রে যে আগমন, তার বলা যায় যে সবচেয়ে বড় উপলক্ষ ছিল গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে আয়োজিত হলো। তো এটা পঞ্চমবারের মতো আয়োজন হলো এবং প্রধান আয়োজক যিনি ডক্টর উইলফ্রেড নোয়া, উনি একজন আফ্রিকান একজন সায়েন্টিস্ট এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বিশেষ করে ক্যান্সার ফিল্ডে তার বেশ কয়েকটা, যেটাকে বলি গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি, এটা আছে। তো তার উদ্যোগেই এই আয়োজন হলো এবং বাংলাদেশ থেকে আমি এসেছিলাম, আরো কয়েকজন এসেছিলেন। 3 দিনব্যাপী আয়োজন ছিল। আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে এসেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যান্সার নিয়ে গবেষণা করেন তারা এসেছেন এবং বিশেষ করে ক্যান্সার গবেষণা এবং ক্যান্সার চিকিৎসা কি করে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, এই বিষয়ে 3 দিনের খুব বড় গভীর আলোচনা। এটা কি ইউনিভার্সিটির ইয়ে ছিল আমন্ত্রণটা, মানে হার্ভার্ড টু ঢাকা ইউনিভার্সিটি বা এরকম, না পার্সোনাল ব্যক্তিগত ডক্টর মোশতাককে? না, এটা ইউনিভার্সিটির সাথে ছিল না, আমি ব্যক্তিগতভাবেই এসেছি। আচ্ছা, এটা প্রফেসর উইলফ্রেড নোয়া আপনাকে এটাকে আমন্ত্রণ জানিয়েছিলেন? ও আচ্ছা আচ্ছা। তো এখানে বাংলাদেশ থেকে আপনারা কয়জন আসছিলেন বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিলাম, গণবিশ্ববিদ্যালয় থেকে 2জন তরুণ গবেষক ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং বাংলাদেশের 2জন প্রথিতযশা বিজ্ঞানী, যারা একজন জার্মানিতে কাজ করছেন ডক্টর জাকারিয়া এবং আরেকজন এখানে পিটসবার্গ ইউনিভার্সিটির একজন প্রফেসর বাংলাদেশের, তারা এসেছিলেন। এটা সারা বিশ্ব থেকে এসেছিলেন? সারা বিশ্ব থেকেই বিজ্ঞানীরা এসেছিলেন। পাকিস্তান থেকে এসেছে, আফ্রিকান যেটা বললাম যে অনেকগুলো কান্ট্রি থেকে এসেছে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। আপনি নিজেও তো অক্সফোর্ড থেকে আপনি পিএইচডি করেছেন? আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। তো এখানে আপনারা 5 দিনের সামিট ছিল না 3 দিন? এটা 3 দিনের। তো আপনাদের এটা কি অ্যাচিভমেন্ট, আপনাদের এই সামিট থেকে কি অ্যাচিভ করলেন, কি শিক্ষা নিলেন? এটা আমি অনেক কনফারেন্সে গিয়েছি এ পর্যন্ত, ক্যান্সার সংক্রান্ত বা ক্যান্সারের বাইরে অন্য বিষয়েও। এই কনফারেন্সটা আমার কাছে একটু ভিন্ন লেগেছে, কারণ আমি দেখেছি যে এটা কেবল ক্যান্সার গবেষণা নিয়েই যে কথা বলেছে তা না, ক্যান্সারের সাথে আসলে এর পলিসি, তারপর আমরা ক্যান্সারকে প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়া যেতে পারে সেটা, এবং এর বিশেষ করে ক্যান্সারের চিকিৎসায় সবাই যাতে অংশ নিতে পারে, সবার কাছে অ্যাক্সেস থাকে, সে বিষয়টা নিশ্চিত করার জন্য যাদের দরকার, যেমন তার জন্য আপনার পলিসি মেকার দরকার, পলিটিশিয়ান দরকার, সামাজিক সংগঠন দরকার, ডক্টর দরকার, এনজিও কর্মী দরকার, এরকম সবাই কিন্তু এই কনফারেন্সে এসেছে। প্রত্যেকের বন্ডিংটা ছিল এবং তারা কি করে একজন আরেকজনকে হেল্প করতে পারে, কি করে তারা ক্যান্সার মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতে পারে, এই বিষয়টা খুব চমৎকার ভাবে উঠে এসেছে। তো এই দিক থেকে আমি বলবো যে এটা ভিন্ন রকমের একটা কনফারেন্স ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে এই দিক থেকে। আর এটা যেটা মূল অর্জন, সেটা হচ্ছে যেটা বললাম যে ক্যান্সারকে আমরা যদি ধনী গরিব সবার জন্য যাতে অ্যাক্সেসিবল হয় এই ট্রিটমেন্ট, সেটা করার জন্য আমরা বলতে পারি যে আমরা প্রত্যেকে একটা ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার একটা দৃঢ় প্রতিজ্ঞা যেটা, সেটা নিয়েছি। সেই পথটা কি আপনারা পেয়েছেন এই ইয়ে থেকে, এই সামিট থেকে? মোটামুটি এটা বলা যায় যে আমরা পেয়েছি। বিষয়টা হচ্ছে যে ক্যান্সার খুব কমপ্লেক্স একটা ডিজিজ, খুব সহজে যে আমরা এটাকে মোকাবেলা করব সেটা বলা কঠিন, কিন্তু এটা করার জন্য যেটা যে পথ নির্দেশনা দরকার, সেটা আমরা এখান থেকে পেয়েছি। তো এখন এই আপনি আপনারা যেটা পেলেন, এটা ইমপ্লিমেন্ট আপনারা কিভাবে করতে চান? মানে ঢাকায় আপনি তো অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াচ্ছেন, এখন এখানে আপনি ইন্টারন্যাশনাল একটা সেমিনারে গেলেন, কিছু নিলেন, তো এখন এটা ইমপ্লিমেন্ট কিভাবে করবেন ঢাকাতে? এটা বাংলাদেশে অনেক লেভেলে কাজ করার সুযোগ আছে। ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের চিকিৎসার সক্ষমতা বেড়েছে অনেকখানি আগের তুলনায়, আমাদের বেশ কয়েকটা ভালো হসপিটাল আছে। আমি এটাও
বলবো যে খুব ভালো লেগেছে আমার এই কনফারেন্সে এসে দেখে যে অন্য দেশের তুলনায় আমরা আসলে কতখানি এগিয়ে গিয়েছি। বিশেষ করে আফ্রিকান অনেক কান্ট্রি থেকে যারা হয়তো অর্থনৈতিক দিক থেকে আমাদের চেয়ে ভালো, কিন্তু তাদেরও চেয়েও আমরা এগিয়ে আছি। তো চিকিৎসায় তো আমরা আসলে ইভেন ভারতের চেয়েও আমরা হেলথ ইন্ডেক্সে কিন্তু এগিয়ে আছি। বাট আমরা কিন্তু কিছু হলেই কিন্তু ওইদিকে ভারতে যাচ্ছি। সেটা অন্য, এটা কি সাইকোলজিক্যাল একটা ব্যাপার? এটা সাইকোলজিক্যাল একটা বিষয় অল্প হয়তো, কিন্তু আমার ধারণা যে আসলে আমরা এত বেশি মানুষ, এটা বাস্তবতার দিক থেকে দেখতে হবে যে আমাদের অনেক জায়গায় সামর্থ্য বেড়েছে, কিন্তু তারপরও আমরা মানুষ এত বেশি যে আমাদের ডক্টররা কিন্তু অনেক ভালো চিকিৎসা করেন, তারা অনেক এক্সপার্ট এবং তারা অনেক আন্তরিকও বটে, কিন্তু অনেক সময় চাইলেও তারা মানে যেটাকে আমরা বলি যে একটা সিস্টেম যখন ওভারওয়েলমড হয়ে যায়, যে এত বেশি প্রেসার তাদের উপর, সেই কারণে হয়তো কোয়ালিটির দিক থেকে হয়তো আমি বলবো যে একটা জায়গা আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু আমরা যে কথায় ছিলাম আর কি, ওই ক্যান্সার ইমপ্লিমেন্ট করার বিষয়ে যে আপনারা যে শিক্ষাটা নিলেন, এটা একটু বলেন। হ্যাঁ, এটা কয়েকটা লেভেলে আমাদের ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। আমি যেমন ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি, গবেষণার দিকে আমরা আমার এখানে ডক্টর উইলফ্রেড নোয়া, তারপর আরো অন্য দেশ থেকে যারা এসেছেন তাদের একাধিক গ্রুপের সাথে কথা হয়েছে যে আমরা গবেষণার দিকে আমরা একটা গ্লোবাল যে প্ল্যাটফর্ম সেটার সাথে যুক্ত হতে পারবো। তো আমার ব্যক্তিগত গবেষণা যেটা আছে সেটা তো থাকবে, সাথে বাইরেও অন্যরাও যদি যুক্ত হতে চান। আপনার ব্যক্তিগত গবেষণার কোনো প্ল্যাটফর্ম কি আছে? আমার ওখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ওখানে ক্যান্সার নিয়ে একটা গবেষণা গ্রুপ আমি চালু করেছি। ওখানে আমি গবেষণা করছি। ওটার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আসলে আলাদা নাম নাই, কিন্তু আমি আবার এটাকে সামাজিকভাবে সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা সংগঠন ক্রিয়েট করছি। সেটা হচ্ছে ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশন। তো ওই সংগঠনের মাধ্যমে তাহলে আমি যদি বলি যে একটা হচ্ছে গবেষণা আমরা এগিয়ে নেব, এবং আরেকটা হচ্ছে গবেষণার যেটুকুই ফল হোক সেটা আমাদেরটা হোক, প্লাস সারা পৃথিবীতে যেটা মানুষ পাচ্ছে এটা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেটার জন্য ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সকল লেভেলে আমরা কাজ করব। তো সেটা কি আপনি ভাস্ট লেভেলে আপনার যে প্ল্যাটফর্মটার কথা বললেন, ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশন, তো এটা কি ভাস্ট লেভেলে কাজ করার সুযোগ আছে? না আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা মানে যে এটা গভর্নমেন্ট লেভেল থেকে হতে পারে, বা যদি বাংলাদেশে বড় বড় এনজিও গুলো আছে, ধরা যেতে পারে ব্র্যাক, ধরা যেতে পারে গ্রামীণ ব্যাংক, এরকম যারা আছে সেই লেভেলে কাজ করার সুযোগ আছে কিনা, বা গভর্নমেন্ট থেকে আরো বড় করে কাজ করার কোনো সুযোগ আছে কিনা, আপনি সেটা? এটার সুযোগ আছে। যেটা বলছিলাম যে বাংলাদেশকে আমি প্রায় বলি যে মানুষ বলে বাংলাদেশ ইজ এ ফার্টাইল ল্যান্ড, আমরা ছোটবেলায় পড়ে এসেছি। আসলে বাংলাদেশ সবকিছুর জন্য একটা উর্বর জায়গা। মানে আপনি ব্যবসা করতে চাইলে এখানে ভালো ব্যবসা করতে পারবেন, গবেষণা করতে চাইলে ভালো গবেষণাও করতে পারবেন, আর এরকম কাটিং এজ যে নলেজ গুলো আছে এটা যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে চান সেটাও আপনি এখানে অনেক করতে পারবেন, অনেক স্কোপ এখনো আছে। এবং সেই জায়গাটা আপনি যাদের নাম বললেন, এটা আমি কথা বলেছি অলরেডি সরকারের উচ্চ পর্যায়ে। আমি এখন নাম বলছি না, কিন্তু একজনের সাথে আমার কথা হয়েছে। না বলেন, সমস্যা নাই, মাননীয় কথা হয়েছে, তারপরেও আমরা একটু আশ্বস্ত হই আর কি, যে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী উনি কথা দিয়েছেন যে আমাদের ফাউন্ডেশন যেটা আছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এটা শুনেও আমরা আশ্বস্ত হলাম। এটা তারপর যেসব এনজিও যারা আছে, যারা কাজ করছে, আমি এমনিতে আরো দুই একটা প্রোগ্রামে গিয়েছি বাংলাদেশে যারা ক্যান্সার নিয়ে কাজ করে, কমিউনিটি লেভেলে মিশন একটা কাজ করে। তবে আমার যেটা মনে হয়েছে যে আমাদের কাজগুলো একটু বিচ্ছিন্ন হচ্ছে। তো আমার যেটা চেষ্টা থাকবে যে যারাই কাজ করছেন তাদের মধ্যে একটা বন্ডিং করে আমরা যদি কাজগুলোকে কমপ্লিমেন্ট করতে পারি, কারণ এত জায়গায় কাজ করার স্কোপ, আমাদের কিন্তু আসলে সুযোগ আছে যে একজনের যেটা স্ট্রেংথ আর একজনকে সেটা দিয়ে সহযোগিতা করার, এবং আমার সেটার মানে সর্বাত্মক চেষ্টা থাকবে ফাউন্ডেশন থেকে। প্রথমেই আপনি যেটা এখন কি করতে, মানে যেই আপনি ঢাকায় যে কি করবেন, আপনার এইটার সাথেই ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সাথে কাজ শুরু করবেন, না আপনি অন্য কোনো প্রোগ্রামে যাচ্ছেন? আমার প্রথম তো চেষ্টা থাকবে আমার গবেষণা যেটা আছে দুটো জিনিসকে আমি পাশাপাশি এগিয়ে নিতে চাই, গবেষণা এবং কমিউনিটি রিচ, যেটা এই দুটোকে। একটা হলো ইউনিভার্সিটির আপনার নিজস্ব গবেষণা, আর একটা হলো যে সোশ্যাল যে ওয়ার্ক যেটা। তো গবেষণা যেটা, সেটা আমার যেমন এখানে এই যে কনফারেন্সে আসলাম, আমার খুব গর্ব করে বলতে পারি যে এটার
আয়োজনে অন্যতম ভূমিকা রেখেছিলেন বাংলাদেশি একজন গবেষক, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর উইলফ্রে নোয়া, ওনার সাথেই কাজ করছেন, ডক্টর সাইয়েদা ওনার নাম। এই ডক্টর সাইয়েদা যেমন উনি বাংলাদেশে কাজ করতে চান, এবং এটা একটা কমন সিনারিও যে বাংলাদেশের যারাই এসব উন্নত দেশে কাজ করছেন, গবেষণা করছেন, এরা প্রত্যেকে কিন্তু বাংলাদেশে কন্ট্রিবিউট করতে চান। তো আমি আমার গবেষণার যে জায়গাটা আছে এবং আমার সাথে যদি আরো যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হতে চান, বাংলাদেশে আমরা একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারি। আমরা চাইবো হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে এই চ্যানেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব এস্টাবলিশ করতে, যে আমরা কালেকটিভলি জয়েন্টলি আমরা একটা প্রোগ্রাম থ্রো করব, যেটার মাধ্যমে প্রথমত গবেষণাটাকে আমি এগিয়ে নিতে চাই, এবং পাশাপাশি যেটা বললাম যে সংগঠনটা আছে ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ফাউন্ডেশন, এটার মাধ্যমে আমরা চাইবো যে সাধারণ মানুষের কাছে ক্যান্সার সংক্রান্ত তথ্যাদি পৌঁছে দেওয়া। সেটার জন্য কিছু কাজ আমরা অলরেডি শুরু করেছি। আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা স্ট্রং প্রেজেন্স আছে আমরা এখন আমাদের। এর মাধ্যমে আমরা যেমন কিছু রিসোর্স ডেভেলপমেন্ট করবো এবং মানুষের কাছে পৌঁছাবো। বাংলাদেশে এখন অনেকের কাছে স্মার্টফোন আছে, তারা দেখছে, কন্টেন্ট দেখছে, তো আমরা যতটা পারি এটা ব্যবহার করব। আর সাথে এখনো মানুষ প্রিন্টিং মিডিয়ার উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট, আমরা সংবাদপত্রগুলোর সাথে কাজ করব, এবং আমরা নিজেরাও কিছু রিসোর্স ডেভেলপ করব, যেমন কিছু প্যাম্পলেট আমরা ডেভেলপ করছি অলরেডি, যেগুলো আমরা প্রিন্ট করে পাবলিক যেসব জায়গা আছে, যেমন আপনি যদি লঞ্চ টার্মিনালের কথা বলেন, বাস স্টেশন বলেন, ট্রেন স্টেশন বলেন, হসপিটালগুলোতে বিভিন্ন বুথ আছে, সেই সব জায়গায় বলেন, এইসব জায়গায় আমরা এই জিনিসগুলো রেখে দেবো যাতে মানুষ সহজে অ্যাক্সেস করতে পারে। আর আমরা নিজেরাও আমরা চিন্তা করছি যে বিভিন্ন জায়গায় আমাদের একটা স্ট্যান্ড থাকবে ছোট, যেখানে ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন ছোট ছোট বক্তব্য আমরা দিয়ে রাখবো। সো এই কাজটা আমরা গিয়ে শুরু করব, এটা আমাদের প্ল্যানে আছে। এটা প্রথমেই করার প্ল্যান আছে। তো এখানে আমি একটু পেছনে যাই আর কি, ছোট করে। এখানে যে আসলেন আপনারা, এখানে মানে আপনাদের কতগুলা লোক এখানে আপনারা হয়েছিলেন, মানে আমাদের এখানে সারা পৃথিবী থেকে প্রায় 300-র মতো। তো এই প্রত্যেকেরই মোটো বোধহয় এরকমই, যে যার যার দেশে শেষে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যে পরে একটা বর্নিং সেল নিয়ে আসা। আমি যেমন আফ্রিকার বেশ কয়েকটা কান্ট্রির, ওরা কিন্তু নিজস্ব জায়গা থেকে অনেক ছোট ছোট ইনোভেশন করেছে অলরেডি। যেমন আমার সাথে একটা কোম্পানির কথা হলো, ওরা জরায়ুর ক্যান্সার ডিটেকশনের জন্য, স্ক্রিনিং এর জন্য তারা খুব লো কস্ট একটা টেকনোলজি। এগুলো এরকম তো আমাদের দেশেও বড় বড় অনেক কোম্পানি আছে, এই সব কোম্পানিগুলো এগিয়ে আসতে পারে। এবং আমরা আসলে যেটা চাচ্ছি আমি, সেটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করা। যেটা একটা কথা আছে যে উই ডোন্ট হ্যাভ টু রিডিসকভার দ্য হুইল। চাকা আবিষ্কার হয়ে গেছে, এখন আমি চাকাটাকে আমার মতো করে কিভাবে চালু করব, ইউটিলাইজ করব, এটা কিন্তু এই কনফারেন্স থেকে অনেক জায়গা, অনেক রিসোর্স এসেছে, সেগুলো নিয়েছি। তো যাই হোক, আমি আপনাদের সেই প্রত্যাশাই কামনা করছি, আপনি সেইভাবে এগিয়ে যান। তো একটা জিনিস ছোট করে আমি জানতে চাই, মানে এই ক্যান্সার শব্দটা শুনলেই আমরা সবাই আটকে উঠি সবাই। তো এটার প্রিভেন্টিভ প্রাথমিক কিছু আপনি যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, তাহলে বোধহয় অনেকটা এই বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে, যেহেতু আপনি একটা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, ব্রডকাস্ট মিডিয়াতে কথা বলছেন। সেটা একটু মানে ছোট আকারে যদি বলেন আর কি। না, এই ক্ষেত্রে আমি দর্শকদের বলবো যে ক্যান্সারকে আমরা এখন যেটা হয় যে ক্যান্সার কারো হয়েছে বলে আমরা ধরে নেই যে এটা একটা ডেথ সেন্টেন্স বা মৃত্যু পরোয়ানা। আসলে ক্যান্সারকে আমাদেরকে অন্য আরেকটি অসুখের মতোই বিবেচনা করতে হবে, এবং আমরা তখনই ক্যান্সারকে ভালোভাবে মোকাবেলা করতে পারবো যখন এটাকে আমরা ভীতি হিসেবে না, একটা অসুখ হিসেবে বিবেচনা করব। এবং এই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমাদের জানা দরকার ক্যান্সার সম্বন্ধে, সেটা হচ্ছে যে ক্যান্সার যত আগে ডায়াগনোসিস হবে, এর ট্রিটমেন্ট তত সহজ। এখন এই ডায়াগনোসিসের প্রসেসটা কি? এটা একটা বিষয়, কিন্তু এটা ভালো একটা প্রশ্ন। এটার জন্য আসলে এক এক ক্যান্সারের ক্ষেত্রে এক এক রকমের। আমরা বলি যে ডায়াগনোসিসের আগেও একটা স্টেজ আছে, যেটা হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং মানে হচ্ছে যে আমি জানি না যে আমার কোনো সিমটমও নাই ক্যান্সার রিলেটেড, বা অন্য যে কোনো ডিজিজ আমি হোক, হার্ট ডিজিজ হোক বা যে কোনো কিছু, কিন্তু আমি রেগুলার একটা চেক আপের মধ্যে আছি, এবং আমি নিশ্চয়ই
আস্থা রাখি যে আমেরিকার যেহেতু একটা উন্নত দেশ, এখানে এদের কিন্তু ন্যাশনাল স্ক্রিনিং প্রোগ্রাম আছে বিভিন্ন ক্যান্সারের। যেমন সবচেয়ে কমন যে ক্যান্সার গুলো আছে তার মধ্যে যেমন মেয়েদের ক্ষেত্রে যেমন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সবচেয়ে কমন ক্যান্সার। তো এটার ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম আছে, আমরা যে ম্যামোগ্রাফি ম্যামোগ্রাম যেটা বলি। তো ম্যামোগ্রামটা যদি করা হয় অথবা সেলফ চেকিং এর যে বিষয়টা আছে, এগুলো যদি আমাদের মেয়েরা যারা আছেন তারা যদি এটার ব্যাপারে সচেতন থাকেন এবং এটাকে অ্যাক্সেস করেন, তাহলে কিন্তু অনেক আগে থেকেই এই অসুখটা হলো কিনা বা কোনো সিমটম দেখা গেল কিনা সেটার ব্যাপারে উনি কিন্তু একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। এটা তো আমেরিকার কনটেক্সটে বললেন, কিন্তু বাংলাদেশে কি সেটা? বাংলাদেশে কিন্তু আমাদের যেমন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে, ওখানে কিন্তু ফ্রি এই স্ক্রিনিং এর ব্যবস্থা করা আছে। জরায়ুমুখ ক্যান্সার যেটা, সেটার ব্যাপারে ফ্রি স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। কিন্তু যেটা করলাম সচেতনতা, সেই দায়িত্বটা তো আপনারা, এটাই হচ্ছে আমরা চেষ্টা করছি আর কি। সেটাই। আপনি নিজে অনেক বইও লিখেছেন, আমরা জানি কিছু বই এই আপনার বিজ্ঞানের উপরে, যেমন আপনার হাতেই একটা বই আছে, আমার হাতে একটা বই আছে, জিন মন ভালোবাসা। তো এটা নিয়ে আপনি একটু যদি একটু ডিসকাস করেন। এটা হচ্ছে যে আমি আসলে অনেক আগে থেকেই লেখালেখি করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে পড়ি তখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রথম বইটি আমি বাংলায় লিখি, এবং বলা যেতে পারে যে ওটাই বাংলায় লেখা প্রথম বই এই সাবজেক্টের। তো ওইটার ধারাবাহিকতায় আমি আরো বেশ কয়েকটা বই লিখেছি। তার মধ্যে এটি আমার সম্ভবত চতুর্থ বই, তার আগেও 3টা বই ছিল। এই বইটি খুব মজার ছলে লেখা, আমি হয়তো দর্শকদের স্ক্রিনিং একটু দেখে দিতে পারি। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের বলা হয় যে আমরা যা কিছু মানুষ হিসেবে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর পিছনে আণবিক কিছু নিয়ন্ত্রক আছে। তো সেই নিয়ন্ত্রক হচ্ছে জিন, যেটা ডিএনএ এর অংশ হিসেবে আমরা জানি। তো এই জিন কি করে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য, সেটা আমাদের আবেগ হতে পারে, আমাদের বুদ্ধিমত্তা হতে পারে, আমাদের ইভেন যেমন এরকম যে আমরা যেমন পারস্পরের সাথে আমরা সম্পর্ক কিভাবে মেনটেন করব, সেই বিষয়গুলোর বিশ্বস্ততা কতটুকু থাকবে, এগুলোর ব্যাপারেও কিছুটা ধারণা কিন্তু আমাদের জিনের ভিতরে আছে। আমি একটু আগে দেখছিলাম আপনার বইটা, সেখানে আপনি টিনেজ সম্পর্কে লিখেছেন আর কি। অনেক আমি বেশ কিউরিওসিটি জন্মালো যে আপনার বইটা পড়বো আর কি। যদিও আমি এই লাইনের লোক না, তারপরেও তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেটা যে কেউ পড়ে বুঝতে পারবেন। আমি এটার একটা কপি এখানে পাবলিক লাইব্রেরিতে লিখেছি, উপস্থাপনটা খুব সুন্দর হয়েছে আমি যতটুকু দেখেছি। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আপনার সম্পর্কে আমি একটু জিনিস জানতে চাচ্ছি, মেন্টেড এন্ড লাভ ম্যাচ। আপনি এইটা সম্পর্কে একটু, যে আপনাদের কার্যক্রমের মধ্যে পড়ে, মানে এগুলোর বাইরে তো কিছু কার্যক্রম আপনি কাজ করছেন, সেটা সম্পর্কে যদি আপনি এগুলো আমি আপনার থেকে একটু আগে নোট করে নিয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়াশোনা করি তখন মেন্টেড অর্গানাইজেশনটা আমি দাঁড় করিয়েছি। মেন্টেড এই শব্দটির হচ্ছে মেন্টরিং এন্ড এডুকেশন, এই দুটোকে মিলে মেন্টেড শব্দটা করা হয়েছে। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যেমন এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে বেড়াতে আসলাম, যখন কনফারেন্সে আসলাম, সেই সময়ে এখানকার লোকজন যদি আমার কাছে না থাকতো, আমি যদি এখানকার তথ্য না পেতাম ঠিক মতো, তাহলে হার্ভার্ডের ভ্রমণটা কিন্তু আমার জন্য যথেষ্ট পরিমাণ সফল হতো না। এবং আমি দেখেছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি অনেকে আমি ট্যুর করিয়েছি ওখানে, এবং প্রত্যেকেই ওই কমেন্ট করেছে যাওয়ার সময় যে আপনি যদি না থাকতেন তাহলে বিশ্ববিদ্যালয়টা আমার বোঝা হতো না। তো এর থেকে একটা কমন বিষয় বের হয়ে এসেছে, সেটা হচ্ছে যে আমি যদি লোকাল নলেজটাকে, যারা ট্যুর করতে আসেন, বেড়াতে আসেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার সাথে যদি লিংক করতে পারি, তাহলে এই ট্যুরটা অনেক বেশি অর্থবহ হবে তাদের জন্য। এবং বিশেষ করে যদি যারা ট্যুর করছেন তাদের সাথে ইয়াং সদস্য যদি থাকে, যারা আসলে ভবিষ্যতে পড়তে চায় এই সব জায়গায়, ওরা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে যদি সে বুঝতে পারে যে ও আচ্ছা, তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম, হার্ভার্ড হচ্ছে এরকম, বা এমআইটি হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে আমার একটা প্ল্যান হলো যে আমি তাহলে অ্যাসপায়ারিং স্টুডেন্ট যারা আছে, বা যারা অভিভাবক যারা আছেন, যারা বাচ্চাদেরকে এক্সপোজ করতে চান এরকম বড় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বা অন্য ইনস্টিটিউশনগুলোর সাথে,
তাদেরকে আমি একটা ম্যাচ করিয়ে দেব, একটা বন্ডিং করার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমাদের সময় খুব কম, শেষ পর্যায়ে চলে আসি। আর ল্যাব ম্যাচ সম্পর্কে যদি একটু ল্যাব ম্যাচও অনেকটা ঠিক এরকম কনসেপ্ট থেকে আমরা আসলে প্রায় সবগুলো উদ্যোগী ম্যাচ মেকিং এর ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর ল্যাব ম্যাচের হচ্ছে যে আমি দেখেছি যে উন্নত বিশ্বের ল্যাবগুলোতে অনেক রিসোর্স আছে যেগুলো আন্ডার ইউটিলাইজড, তারা ব্যবহার করছে না, অনেক সময় তারা হয়তো ফেলে দিচ্ছে বা ফেলে রাখছে। অথচ এই জিনিসটাই যদি ডেভেলপিং কান্ট্রিতে যেত, বাংলাদেশে যেত, আমার এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের বা ডেভেলপিং কান্ট্রি ল্যাবগুলোকে এই উন্নত বিশ্বের ল্যাবের সাথে ম্যাচ করে ডেভেলপ করা, যাতে তারা রিসোর্স শেয়ার করতে পারে। তো ডক্টর মোশতাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম টেলিভিশনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনার মাধ্যমে বাংলাদেশের এই ক্যান্সার নিরাময় এবং প্রিভেন্টিভের জন্য আপনার মাধ্যমে পুরো দেশ জাতি অনেক উপকৃত হবে সেই প্রত্যাশাই করছি। তো আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক যারা আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম টক এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ডাক্তার কামাল, MBBS বরিশাল মেডিকেল কলেজ। রনি, MA LLB চিটাগাং ইউনিভার্সিটি। সুমন, MSc ইঞ্জিনিয়ার খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। শাহনাজ, MSc অ্যাপ্লাইড ফিজিক্স ঢাকা ইউনিভার্সিটি। এরা কেউই হয়তো পিপল অ্যান্ড টেকের কথা জানতেন না। যদি জানতেন তাহলে এদের কাউকে অড জব করতে হতো না। ইঞ্জিনিয়ার হানিফ সাহেবের প্রতিজ্ঞা, একজন শিক্ষিত বাঙালিকেও তিনি আর odd job করতে দেবেন না। No more odd job, change your life and lifestyle. Attorney Harry D. Silver, দুর্ঘটনা ও ভুল চিকিৎসা সংক্রান্ত কেসে বিশেষজ্ঞ, $1 মিলিয়ন ক্ষতিপূরণ আদায়ের জন্য বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আপনার ন্যায্য দাবি আদায়ে সবসময়ই আপনার পাশে। We're with you every step of the way. And I'm continuing to do so for the Bangladeshi people in all the 5 boroughs. Harry D. Silver, Silver and Kalmaktar LLP, 11 Park Place, Suite 1214. Attorney Harry D. Silver. Income tax return, immigration, notary public, printing sign, banner plaque, crest, color copy সহ অন্যান্য জেনারেল সার্ভিসের জন্য প্রাইম ব্রোকারেজে আসুন। যোগাযোগ করুন আবুল কালাম 718-274-1908। অতি যত্নের সাথে নির্ভুলভাবে ট্যাক্স রিটার্নের দায়িত্ব আমাদের দিন। শুধুমাত্র ট্যাক্স রিটার্নই নয়, সারা বছরই আমরা আছি আপনাদের পাশে। প্রাইম ব্রোকারেজ, 3403 30th Avenue, Astoria, New York 11103। প্রাইম ব্রোকারেজ দীর্ঘ 18 বছর ধরে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবায় নিয়োজিত। নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ফার্মেসি কুইন্স ভিলেজ ফার্মেসি। অভিজ্ঞ ফার্মাসিস্টের তত্ত্বাবধানে প্রেসক্রিপশনের ওষুধ ছাড়াও পাবেন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র, পাবেন স্টেশনারি ও স্কুল সাপ্লাই সামগ্রী। কুইন্স ভিলেজে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা। ইউ আর এ নেইবার নট এ নাম্বার অ্যাট কুইন্স ভিলেজে, তাই সেবা নিতে আসুন কুইন্স ভিলেজ ফার্মেসিতে। আমাদের ঠিকানা 1444 হিলসাইড অ্যাভিনিউ, কুইন্স ভিলেজ। আমরা ইংরেজি ছাড়াও বাংলা, হিন্দি, উর্দু, ইটালিয়ান, পলিশ ও স্প্যানিশ ভাষায় কথা বলি। কুইন্স প্যালেস, বিয়ে, জন্মদিন, সুইট 16, বর্ষবরণ সহ পারিবারিক বা সামাজিক যে কোনো আনন্দমুখর অনুষ্ঠানের জন্য কুইন্স প্যালেস পার্টি হল। বুকিং এর জন্য যোগাযোগ করুন মুস্তাকিম, CEO, COO, সেল ফোন 7185302719। Queen's Palace Inc., 3711 57th Street, Woodside, NY 11377. Email newyork1bd@yahoo.com.
ঈদ ধামাকা অফার। এবারের ঈদে সাওয়ারিয়া নিয়ে এলো নিত্য নতুন পোশাকের বিপুল সমাহার। জ্যাকসন হাইটসের বুকে প্রবাসীদের অন্যতম ফ্যাশন হাউস সাওয়ারিয়া। পাকিস্তানি লন, আনারকলি, ফ্লোর টাচ সহ রকমারি পোশাক পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। এছাড়াও ক্রেতাদের পছন্দের স্টাইল এবং নিত্য নতুন পোশাকের সাথে ম্যাচিং করা নানা ধরনের জুয়েলারি সামগ্রীও পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে সাওয়ারিয়ার সকল পণ্যে রয়েছে 20% পর্যন্ত মূল্য ছাড়। তাই আর দেরি নয়, আজই চলে আসুন। সাওয়ারিয়া, an exclusive design wear, 3724 74th Street, Jackson Heights, New York 11372. Phone 718-672-3770. আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সবুর। সবুর ওয়াইজন মেডিকেলে আপনাদের স্বাগতম। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে আমাদের একটা নতুন মেডিকেল অফিস হয়েছে। এছাড়াও জামাইকা মুসলিম সেন্টার সন্নিকট হাইল্যান্ড এভিনিউতে আমাদের আরও একটা মেডিকেল অফিস রয়েছে। মানসম্মত চিকিৎসা দেওয়ার জন্য আমাদের রয়েছে একদল দক্ষ কর্মী ও চিকিৎসক। আমরা ইমিগ্রেশন, মেডিকেল চেকআপ, হজ ও ফ্লু ভ্যাকসিন, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, এজমা, ইকেজি ও যক্ষা সহ বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি। সবুর ওয়াইজন মেডিকেল পিসি, 486 ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 16710 হাইল্যান্ড এভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কাম্য। এনরোলড এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল ইন্ডিভিজুয়াল এবং বিজনেস ট্যাক্স বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ ট্যাক্স প্র্যাকটিশনার। স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসেস ইনক আপনাদের জন্য ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স এবং ট্রাভেল সংক্রান্ত বিষয়ে সহায়তা করে থাকে। আমি এনরোল এজেন্ট মিয়া মোহাম্মদ আফজাল আপনাদের যে কোনো ট্যাক্স সংক্রান্ত সমস্যায় ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের যে কোনো লেভেলে আপনাদের রিপ্রেজেন্ট করে থাকি। আজই যোগাযোগ করুন স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড মাল্টি সার্ভিসিং, 2664 পেটকিন অ্যাভিনিউ, ব্রুকলিন, NY 11208। ফোন 718-676-0597। আমাদের আরেকটি শাখা 285 ইউনিয়ন এভিনিউ, প্যাটারসন, নিউ জার্সি 07502। ফোন 973-595-1678। বাংলা বর্ষবরণ 1426 উপলক্ষে শতদল নিবেদিত নিউ ইয়র্কে একটি ভিন্ন ধর্মী আয়োজন নব আনন্দে জাগো। সঙ্গীত পরিবেশন করবেন রিজওয়ানা চৌধুরী বন্যা, অনুপ বড়ুয়া ও তাজুল ইমাম। বর্ষবরণ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। 9 জুন 2019 রবিবার নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বিকাল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত নব আনন্দে জাগো। What will make you stay away from home the perfect experience? Arrive in peace with our complimentary transfer and unwind in the comfort of your room. Or get to work and pursue your potential. Why not indulge your taste buds in a delicious feast of flavors? Then, prepare for the main event. And finally, rejuvenate and relax. At Sky City, right at the heart of Dhaka, Bangladesh, we strive to offer our guests the perfect stay and satisfaction, a premium business environment for that important pitch, creating memories for you and your family whilst ensuring your complete security. Sky City Hotel, a home away from home. SNS Accounting and General Services আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স, অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন এন্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কাইয়ুম, 3542 31st Street, Long Island City, New York 11106। ফোন 718-361-5883, 718-685-2010। ফ্যাক্স 718-361-6071। SNS Accounting and General Services. Trust us, we serve you better. ট্যাক্স সিজনে আপনার সেবা প্রদানে পাশে থাকছে সাউথ ইস্ট ট্যাক্স সার্ভিস। $6,000 থেকে $24,000 ট্যাক্স ছাড় আপনিও পেতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের অনেক খরচ আছে যেগুলো থেকে ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আমরা শতকরা 100% গ্যারান্টি সহকারে ক্রেডিট রিপেয়ার করে থাকি। আমাদের অন্যান্য সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ডেপ্ট সেটেলমেন্ট, নোটারি সার্ভিস, ইন্স্যুরেন্স। এছাড়াও আমরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রয় করে থাকি। প্রফেসর এহতেশামুল হক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিস, সাউথ ইস্ট ইউএসএ গ্রুপ ইনকর্পোরেশন। আপনি কি বাংলাদেশে টাকা পাঠাতে চান? দীর্ঘ 19 বছর যাবৎ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং করমুক্ত টাকা পাঠানোর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রূপালী এক্সচেঞ্জ ইনক এখন নতুন নামে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস কর্প।
সর্বনিম্ন ফি সর্বোচ্চ রেটে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এবং শীর্ষ 14টি ব্যাংকের 5,500-র বেশি শাখায় মুহূর্তের মধ্যে ক্যাশ পিক আপ টাকা পাঠান। আমাদের হেড অফিস জ্যাকসন হাইটসের 371774 স্ট্রিটের